ওদের জামিন নিয়ে আলোচনা হচ্ছে, তো সিবিআই করলোটা কি? টাকার পর টাকা খরচ করলো, এতদিন ধরে কি তদন্ত করলো? এ কি কেউ কি নির্দেশ দিয়ে দিয়েছে যে না ভাই এই পর্যন্ত নো ফার্দার, এই 2 বছর তো হয়ে গেল, এবারে আস্তে আস্তে লোক ভুলে যাবে, ফলে আর কিছু করতে হবে না? দিল্লি কোনোভাবেই চায় না পশ্চিমবাংলায় তৃণমূলের নেতারা ডিস্টার্ব হোক, কোনোভাবেই দিল্লি সেটা চায় না। এটা নানান ঘটনায় বোঝা গেছে এবং প্রতিদিন তার মতো করে জামিন চলছে, কেউ জামিনের পক্ষে, কেউ জামিনের বিরুদ্ধে। এখন চিফ জাস্টিস। নমস্কার, দর্পণ উইথ অঞ্জন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে গত 2, 2.5, 3 বছর ধরে এ রাজ্যের বিভিন্ন দুর্নীতির কাণ্ডে যারা গ্রেপ্তার হয়েছেন শাসক দলের, ধীরে ধীরে সবাই তারা জামিন পেয়ে যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে ধরা পড়া বড় মাথা যারা, তারাও ধীরে ধীরে জামিনের আবেদন করছে এবং শর্ত সাপেক্ষে আদালত তাদের কাউকে কাউকে জামিন দিয়ে দিচ্ছেন। কোনো কোনো ক্ষেত্রে বিচারপতিদের মধ্যে বিরোধ সৃষ্টি হচ্ছে, কেউ জামিন দিতে চাইছেন না, কেউ জামিন দেওয়ার পক্ষে কথা বলছে। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে যে সিবিআই ইডি তাহলে এতদিন ধরে কি করলো? নাকি সিবিআই ইডির ওপর প্রবল কেন্দ্রীয় সরকার বা আরএসএসের প্রবল চাপ যে আর বেশি দূর এগিয়েও না, যত দূর এগিয়েছ এবার থামো, তাই ধীরে ধীরে সমস্ত অপরাধীর জামিন হয়ে গেছে। আপনাদের দেখাবো যে প্রায় 28-29 জন গ্রেপ্তার হয়েছিলেন বিভিন্ন কারণে, শিক্ষা দুর্নীতি, রেশন দুর্নীতি, কয়লা কাণ্ড, হাজার রকমের বিষয় নিয়ে গ্রেপ্তার হয়েছিলেন এবং ধীরে ধীরে দেখা যাচ্ছেন সেই সব মাথারা বেরিয়ে যাচ্ছেন। অনুব্রত মণ্ডল বেরিয়ে গেছেন, তার মেয়ে বেরিয়ে গেছেন, শিক্ষা দুর্নীতিতে যে বিধায়ক তার মোবাইল পাশের পুকুরে ফেলে দিয়েছিলেন তিনি বেরিয়ে গেছেন, জামিন পেয়ে গেছেন। পার্থ চ্যাটার্জি প্রাক্তন শিক্ষামন্ত্রী, তিনি জামিনের আবেদন করেছেন। আদালতের 2 বিচারপতি মধ্যে বিতর্ক হয়েছে, তাই তিনি আপাতত জামিন পাননি। 3য় বিচারপতি বিষয়টা দেখবেন বলে ঠিক হয়েছে। আরেকজন শিক্ষাক্ষেত্রের দুর্নীতিতে যা যুক্ত, তিনি প্রায় জামিন পেয়ে যাবেন বলে শোনা যাচ্ছে। শিক্ষা দুর্নীতিতে আরও যারা যুক্ত আছেন তারা অনেকে পেয়ে গেছেন, অনেকে পাওয়ার পথে। তাহলে কী লাভ হলো? এই যে চাকরি দেওয়ার নাম করে কোটি কোটি টাকা নিয়ে চাকরি দেওয়া, যোগ্য প্রার্থীদের চাকরি না দেওয়া, এই যে এত বড় একটা কয়েকশো কোটি টাকার দুর্নীতি, কি করলো সিবিআই ইডি? কয়লাকাণ্ড, পৌর দুর্নীতি, রেশন দুর্নীতি, এ কি জামিন দেওয়ার জন্য সিবিআই ইডি এদেরকে অ্যারেস্ট করেছিল? যারা প্রবল প্রতিবাদ হচ্ছে, দুর্নীতি দেখা যাচ্ছে, আপাতত এদেরকে ধরে জেলে ঢুকিয়ে দিই, আসল জায়গায় দরকার নেই, দিয়ে ব্যাপারটা একটু ধামাচাপা পড়ে যাক, 2 বছর 3 বছর কেটে যাক, তারপর আবার ধীরে ধীরে জামিন দিয়ে পেয়ে যাবেন, মানুষও বিষয়টা ভুলে যাবেন। তাই জন্যই কি সিবিআই ইডি এত টাকা খরচা করে, এত কিছু করে জামিন এই সব নাটক করলো? মানুষের মধ্যে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। সত্যি এরা কেন জামিন পাচ্ছে? কোথায় ত্রুটি? তদন্তের ত্রুটি, নাকি এই ধরনের তদন্তকারী সংস্থার উপর কেন্দ্রীয় সরকারের প্রবল চাপ? আর এগোনো যাবে না, মূল মাথাদের ধরা যাবে না, তাই সিবিআই ইডি হতাশ হয়ে গেছে, তাই যথার্থ প্রমাণ তারা কোর্টে হাজির করছে না, তাই অভিযুক্তরা জামিন পেয়ে যাচ্ছে। এটাই কি ব্যাপার? প্রশ্ন উঠছে কিন্তু মানুষের মধ্যে। ভোট বাক্সে কী হবে জানি না, এটা তো আলাদা ব্যাপার। অভয়ার কাণ্ডের ঘটনা কতটা ভোট বাক্সে পড়বে সেটাও জানা যায় না, কারণ পশ্চিমবঙ্গের ভোট তো অন্যভাবে এখন অর্গানাইজড হয়। প্রত্যেক বুথে মিনিমাম এতগুলো করে ফলস ভোট দিতে হবে। এটা একটা কর্পোরেট সংস্থার নির্দেশে শাসক দল পরিচালিত হয়, ফলে এই বিতর্কে যাচ্ছি না, কিন্তু জামিন হয়ে যাচ্ছে কি করে? শিক্ষার এত বড় দুর্নীতি, কয়লার এত বড় দুর্নীতি, রেশনের এত বড় দুর্নীতিতে ভাবা যায়? যে মানুষগুলো গত
এত বছর ধরে লড়াই করলো, পড়াশোনা করলো, চাকরি পেল, শুধুমাত্র টাকা নেই বলে, ঘুষ দিতে পারেনি বলে লক্ষ লক্ষ টাকা তারা চাকরি পেল না। আর যারা পরীক্ষা দিল না, যারা পরীক্ষা দিয়ে অকৃতকার্য হলো, তারা শুধু ঘুষ দিয়ে লক্ষ লক্ষ টাকা শাসক দলের নেতা মন্ত্রীদের দিয়ে তারা চাকরি পেয়ে গেল, সেই দুর্নীতির অভিযুক্তরাও ছাড়া পেয়ে যাবে? কোন দেশে বাস করছি? সংবিধান বলে কিছু নেই, আইন বলে কিছু নেই। আদালতেরই বা কি ভূমিকা হওয়া উচিত? কেন তদন্তকারী সংস্থাকে তারা কড়া হতে বলছেন না? কেন তদন্তকারী সংস্থার বিরুদ্ধে টোপ দাগছেন না তারা বিচারপতিরা? একসময় তো অভিজিৎ গাঙ্গুলিকে দেখা গেছিল, তো তদন্তকারী সংস্থাকে নাকানি চোবানি খাইয়ে দিয়েছিলেন। কিন্তু সেই রোল বিচার ব্যবস্থার কি দেখা যাচ্ছে এখন? কোথাও কি একটা লিঙ্ক হচ্ছে, সমঝোতা হচ্ছে? এই যে কংগ্রেস, বামরা, বিশেষ করে সিপিএম বারবার করে বলে মোদি মমতা ঘটাব। যতদিন মোদিকে দিল্লি থেকে সরানো যাবে না, ততদিন এ রাজ্য থেকেও মমতা উৎখাত হবে না। মমতা টিকে আছে আরএসএস এর জন্য। এই যে বলে, এই কথার কি সত্যতাগুলো প্রমাণ হয়ে যাচ্ছে? সিবিআই, ইডি, আদালতের ভূমিকা, কি করে জামিন পায়? তাহলে 2 বছর 2.5 বছর ধরে এদেরকে আটকে রেখেছিল কোন যুক্তিতে? এটাই তো প্রশ্ন। যদি আটকেই রাখেন, তাহলে এখন জামিন পাচ্ছে কি করে? পুরোটা কি লোক দেখানো? গটাফ খেলার বিষয়টাকে, অভিমুখটাকে ঘুরিয়ে দেওয়ার জন্যই কি কেন্দ্রীয় সরকার, বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার এই রাজ্যে এই ঘটনাটা করছে? সারদা নারদার এখনো কোনো শেষ হয়নি। 2014 সালে বিজেপি শাসিত মোদীর নেতৃত্বে সরকার এসছে, কেন্দ্রীয় সরকার, বা 11 বছর হতে চলল, এখনো সারদা নারদার কেসের ফয়সলা হয়নি। যতবার এ রাজ্যে ভোট হয়েছে, ততবার এসে বলে গেছেন মোদী, অমিত শাহরা, অপরাধীদের জায়গা হবে জেলে, সারদা নারদার কেউ ছাড়া পাবেন না। সবাই বাইরে পড়ে আছে, কেউ ভেতরে নেই। 2-1 লোক যারা বাইরে বেরোলে মানুষ টাকার জন্য হয়তো তাদের ওপর আক্রমণ করবে, জেলের মধ্যে বসে তারা প্রোটেকশনে রয়েছেন, বাকি সব ছাড়া পেয়ে গেছেন। এই ঘটনাও কি তাই হতে চলেছে? সত্যি মানুষ বিচার পাবে কার কাছ থেকে? এই যদি চেহারা হয় রাজনীতির, এই যদি যোগ হয়, তো ভয়ঙ্কর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। আমরা জানি আরএসএস মমতা ব্যানার্জিকে দুর্গা হিসাবে অভিহিত করেছিল। আরএসএস পরিষ্কারভাবে বলছে, এই কিছুদিন আগেও আরএসএস এর প্রধানে সেই রাজ্যে বলে দিয়ে গেছে, আমাদের কাছে বাম কংগ্রেসের থেকে মমতা ব্যানার্জি অনেক সেফ। আমরা কোনোভাবেই মমতা ব্যানার্জিকে ডিস্টার্ব করব না বাম কংগ্রেসের সুবিধা করে দেওয়ার জন্য। কিন্তু জানে সবাই, বুঝতে পারছে মমতাকে সামনে রেখে আরএসএস এই রাজ্যের সংগঠনকে ক্রমশ বাড়াচ্ছে, বিজেপি বাড়ছে। কিন্তু এটা তো কথা নয়, দুর্নীতির তদন্ত তো করবে। কিসের দুর্নীতিমুক্ত প্রশাসনের কথা বলেন মোদি? বলছেন দুর্নীতিমুক্ত প্রশাসনের কথা, আর পশ্চিমবঙ্গের এই চেহারা, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থারা এই ভূমিকা পালন করছে। এমনিতেই তো কেন্দ্রে অনেক বিতর্ক আছে, আদানি থেকে শুরু করে অন্য শিল্পপতিরা কিভাবে এত সাহায্য পাচ্ছে, কিভাবে ইলেকশনের আগে এত টাকা উঠছে মহারাষ্ট্রে, তার সেই টাকা ধরা পড়ছে বিজেপির নেতারা কাছ থেকে। এসব নিয়ে হাজার প্রশ্ন আছে। কে দিচ্ছে টাকা, এত টাকা কোথা থেকে এরা এত টাকা পাচ্ছেন? দলীয় চাঁদা বলে কিছু নেই যতদূর জানা যায়, তবু এত টাকা কি করে হয়? বলে এরকম অজস্র প্রশ্ন আসছে। কিন্তু এই রাজ্যের এই রকম দুর্নীতি, চাকরি দেওয়ার নাম করে, রেশন দেওয়ার নাম করে, মানুষকে দুটো চাল ডাল দেওয়ার নাম করে, এই যে কোটি কোটি, কয়েকশো কোটি টাকার দুর্নীতি তারা করেছেন যারা, তারা ছাড়পত্র পেয়ে যাচ্ছেন, তারা ছাড়া পেয়ে যাবেন। মানুষ তো অসহায়। মোদি মমতার জোট বা মমতা আরএসএস জোট, পেছনে আর সামনে প্রকাশ্যে খেলা একে অপরের বিরুদ্ধে, তো একদিন না একদিন ফাঁস হবেই।
সেদিন কি হবে? এই রাজ্যে বিজেপিও সেদিন টিকতে পারবে না, তৃণমূলও সেদিন টিকতে পারবে না। এই যদি প্রকৃত চেহারা হয়, প্রশ্ন উঠবে হঠাৎ পার্থ চ্যাটার্জি এতদিন কেন জেল খাটলেন যদি জামিন পেয়ে যায়? কেন অনুব্রত মণ্ডল এতদিন জেল খাটলেন? কি অপরাধ তার? জামিন পেয়ে গেছেন তো। কিসের জন্য এগুলো করা হচ্ছে? কোন রাজনৈতিক স্বার্থে কেন্দ্রীয় সংস্থা এই কাজগুলো করছে? বড় প্রশ্ন কিন্তু মানুষের মধ্যে উঠছে, এবং সাথে সাথে এই প্রশ্ন ধীরে ধীরে বড় হচ্ছে, যা 2014 থেকে শুরু হয়েছিল সারদা নারদার মাধ্যমে, যে কোনোদিন অপরাধীরা গ্রেপ্তার হবে না বামপন্থীরা বলতেন। ধীরে 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 সেই পথে কিন্তু এগোচ্ছে। গ্রেপ্তার হলেও জামিন পেয়ে যাচ্ছে, অপরাধীদের আর ধরা যাচ্ছে না, অপরাধেরও শেষ হচ্ছে না, বিচারেরও শেষ হচ্ছে না। সারদা নারদাও যেরকম চলছে, 10 বছর 11 বছর ধরে বিচার শেষ হয়নি। শিক্ষাক্ষেত্রেই দুর্নীতি, রেশন দুর্নীতি, কয়লা দুর্নীতি, আরো যা যা দুর্নীতি আছে সেই দুর্নীতি চলছে। এর কোনো ফয়সালা কিন্তু হয়নি এখনো অবধি। কি অর্থ, জনগণের টাকার শ্রম, এত টাকা নষ্ট করে এইভাবে মানুষকে ধোঁকা দেওয়া তদন্তকারী সংস্থা বা কেন্দ্রীয় সরকারের বোধহয় ঠিক হচ্ছে না। মানুষ কিন্তু একদিনের প্রত্যুত্তর দেবে, সেদিনটা কিন্তু কঠোর হবে। এই ঘটনাগুলো বলে দিচ্ছে যে সত্যি সত্যি মোদি মমতার জোট আছে গোপনে, সত্যি সত্যি RSS মমতার জোট আছে গোপনে, এবং তারা চায় না মমতা ব্যানার্জি এই রাজ্য থেকে সরে যাক। তারা রাখতে চায় বড়। এই ঘটনাগুলো বারবার প্রমাণ করে দিচ্ছে। আজকের এপিসোড এইটুকুই। পরের এপিসোডে আসছি অন্য বিষয় নিয়ে। ধন্যবাদ।